This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে ফের জালে বাংলাদেশি। একদিনে মুর্শিদাবাদের দু জায়গা থেকে পাকড়াও 7 জন বাংলাদেশি। বাংলা হয়ে বেঙ্গালুরুতে যাওয়ার আগে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার 6 বাংলাদেশি। গ্রেফতার এক দালালও। অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে একজন বাংলাদেশিকে। রঘুনাথগঞ্জের পাতলাটোলা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফ এর হাতে পাকড়াও। ধৃতের নাম মোহাম্মদ বেনজিদ শেখ। গতকাল রাতেই ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে পাচারের উদ্দেশ্যেই প্রবেশ করে ওই যুবক। কলকাতা থেকে জেলা দুদিনের রাজ্যের 4 জেলা থেকে গ্রেফতার 19 জন বাংলাদেশি। এর মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদে গতকাল এবং আজ মিলিয়ে জালে 10 জন বাংলাদেশি। নদিয়ার ধানতলা থেকে ধৃত 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। অন্যদিকে ক্যানিং থেকে গ্রেফতার এক বাংলাদেশি ধৃত আকবর আলী মোল্লা 15 থেকে 16 বছর ধরে ভারতে বসবাস করছিলেন। তার কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ড উদ্ধার হয়েছে। সেখানে ধৃতের নাম মোহাম্মদ আলী গাজী, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে উল্লেখ রয়েছে। ধৃতের কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ডও উদ্ধার হয়েছে। অন্যদিকে অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়ে যাদবপুর থেকে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। যাদবপুরে গ্রেফতার শান্তা দত্তের বাংলাদেশি হওয়ার আরো প্রমাণ। বাংলাদেশের 2 নামী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন এই শান্তা। বাংলাদেশের পরিচিত মডেল অভিনেত্রী শান্তা পাল এবং একাধিক আন্তর্জাতিক বিউটি কন্টেস্টেও প্রতিযোগী ছিলেন। পদ্মাপাড়ের নামী জুয়েলারি সংস্থা এবং জুতোর কোম্পানির মুখ ছিলেন এই শান্তা। শুধু তাই নয়, পডকাস্টেও নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করেন তিনি। শান্তা কিভাবে ভারতের নথি জোগাড় করলো তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, এই শান্তা, সেই শান্তার বাংলাদেশি হওয়ার যে প্রমাণ সেটা আরো বেশি জোরালো হচ্ছে। একেবারে তার সে যে বাংলাদেশি সে ব্যাপারে কোনো সন্দেহ এই মুহূর্তে কলকাতা পুলিশের নেই, কিন্তু তার ভারতীয় যে সমস্ত নথি, সেই নথি সে কিভাবে বানালো, কার মারফত বানালো, সেই তথ্যগুলি তারা জানার চেষ্টা করছেন। ইতিমধ্যেই সে কবে ভারতে এসেছিল এবং কি ভিসা নিয়ে এসেছিল, অর্থাৎ মেডিকেল ভিসা না ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছিল, সেটা জানতে এফআরআর সঙ্গে যোগাযোগ করছে লালবাজার। সম্পূর্ণ তথ্য তারা চাইবে লালবাজারের তরফ থেকে। একই সঙ্গে আধার কার্ড যে বানানো হয়েছিল সেক্ষেত্রে কি নথি দেওয়া হয়, ভোটার কার্ডের ক্ষেত্রে কি নথি দেওয়া হয়, সমস্ত তথ্যই তারা জানার চেষ্টা করছে। তার কারণ একজন বাংলাদেশি, ঘোষিত বাংলাদেশি, তার সমস্ত নথি থাকা সত্ত্বেও কিভাবে সে ভারতীয় হলো সেই সব বিষয়ে তদন্ত চলছে। তার কারণ তার কাছ থেকে একাধিক আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া গিয়েছে। সুতরাং সেই সমস্ত নথি সে কি করে বানালো এবং যে এলাকায় সে ভাড়া ছিল, কি পরিচয় দিয়ে ভাড়া উঠেছিল এবং যে সে বিমান সংস্থার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করেছে বা তার কাছে যে আইডি কার্ড পাওয়া গিয়েছে, 2020 সালে সে বিমান সংস্থা বন্ধ হয়ে গিয়েছে, তারপরেও সে বিমান সংস্থা আইডি কার্ড সে ব্যবহার করতে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সুতরাং সন্দেহজনক এই শান্তা পাল, তার বিষয়ে বিস্তারিত তথ্য নিচ্ছে লালবাজার। ধন্যবাদ সুজয়। আচ্ছা, এই বাংলাদেশি শান্তা পাল কিভাবে ভারতের নথিটা জোগাড় করলো, খোঁজ খবর শুরু করে দিয়েছে ইতিমধ্যেই লালবাজার। যাদবপুরে বিক্রমগড়ে শান্তার যে ভাড়ার ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট থেকে মিলেছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন শান্তা জানতে ইউআইডিএআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে লালবাজার। শান্তার ফ্ল্যাট থেকে মেলা ভোটার কার্ড বৈধ কিনা, কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছে তা জানতে নির্বাচন কমিশনে যোগাযোগ করছে লালবাজার। রেশন কার্ডের নথি বিষয়ে জানতে খাদ্য দপ্তরে যোগাযোগ করা হচ্ছে। জন্মসূত্রে বাংলাদেশের বাসিন্দা, সেখানকার একাধিক স্কুল কলেজে তার পড়াশোনা করার যে শংসাপত্র সেগুলো রয়েছে। মডেল অভিনেত্রী শান্তা, নাম শান্তা পাল। তিনি দীর্ঘদিন ধরে বিক্রমগড়ের এই ফ্ল্যাটেই কিন্তু থাকছিলেন এবং তিনি যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই তার সঙ্গেই কিন্তু এখানে কার্যত বাংলাদেশি পরিচয় বাদ দিয়ে ভারতীয় হয়ে কিন্তু কাটাচ্ছিলেন জীবন এবং একের পর এক জাল সার্টিফিকেট তিনি তৈরি করে ফেলেছিলেন ভারতীয় হিসেবে। যদি আমরা দেখি, আমার হাতে রয়েছে তাদের বিবাহের শংসাপত্র, সেখানে পরিষ্কার লেখা রয়েছে 30শে মে 2025 সালে তারা এসে অ্যাফেয়ার করেন এবং শান্তা পাল, এই যে তার ছবি যেখানে তিনি কিন্তু বিয়ে করছেন এবং রানাঘাটের ম্যারেজ রেজিস্ট্রার নদিয়ার তিনি কিন্তু তাদের বিয়ে দিচ্ছেন। এইরকম একাধিক নথিপত্র কিন্তু এই বাড়িতে ছিল শান্তা পালের এবং খুব পরিষ্কার করে দেখতে পাওয়া যাবে এখানে মুর্শিদাবাদের সাক্ষীদের পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই একাধিক নথি, একাধিক জাল নথি তিনি কিভাবে তৈরি করলেন
এই প্রশ্ন থেকে যাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে এবং তার স্বামী তারা যে ফ্ল্যাটটা ব্যবহার করতেন সেই ফ্ল্যাট থেকে কিন্তু তারা সমস্ত জিনিসপত্র নিয়ে নিউ আলিপুরে চলে যাচ্ছেন। পুরো ফ্ল্যাট ছেড়ে দেওয়া হচ্ছে বিক্রমগড়ে। কিন্তু কিভাবে এতদিন এখানে তারা এই বাংলাদেশি পরিচয় দিয়ে থাকলেন সেটাই কিন্তু এখন প্রশ্ন এবং সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, বিক্রমগড়, কলকাতা। আর এই যাদবপুরে ধৃত শান্তাপালের অনুপ্রবেশের তদন্তে নেমে আরও এক বাংলাদেশি দম্পতির হদিশ মিলেছে। ধৃত শান্তাপালের সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ সুমন শীলের। বাংলাদেশের নাগরিক সুমনের আধার কার্ডে বেহালার সরসুনার ঠিকানা রয়েছে। সুমনের সরসুনার আনন্দনগরের ঠিকানায় পৌঁছে মিলল চাঞ্চল্যকর তথ্য। সুমন শীল বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা। সরসুনায় থাকেন সুমনের স্ত্রী, পিসি এবং ঠাকুমা। সেই ঠিকানাতেই নিজের আধার কার্ড বানিয়েছেন সুমন। যাদবপুর থেকে কলকাতা পুলিশের তরফ থেকে বাংলাদেশি অভিনেত্রী শান্তাপালকে অ্যারেস্ট করা হয় বাংলাদেশি সন্দেহে, এবং এই শান্তাপালকে জিজ্ঞাসাবাদের করার পরে আরও এক বাংলাদেশির নাম উঠে আসলো। যে বাংলাদেশির পরিচয়পত্র আমাদের হাতে রয়েছে, একদিকে যেমন রয়েছে বাংলাদেশি পরিচয়পত্র রয়েছে, একটি আইডেন্টি কার্ড, পাশাপাশি ভারতবর্ষের যে আধার কার্ড সেই আধার কার্ডও রয়েছে। এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, ঠাকুরপুকুরের এই যে বাড়িটা এখন দেখানো হচ্ছে H26/1, এই বাড়িতেই কিন্তু থাকতো এই সুমন চন্দ্র শীল। এবং এখানকার যারা ব্যক্তি, যারা সুমন চন্দ্র শীলের পরিজনেরা রয়েছে, তাদের যেটা বক্তব্য, এই বাড়ির একটি মেয়েকে বিয়ে করেছিল এই সুমন, এবং 5 মাস আগে তাকে এখানে শেষ দেখা গেছিল, এবং তারপর থেকে কিন্তু সুমনেরও কোনো খোঁজ নেই, এমনকি সুমন যে মেয়েটিকে বিয়ে করেছে তারও কোনো খোঁজ নেই। তাহলে প্রশ্ন উঠছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে এই বাংলাদেশিদের অ্যারেস্ট করা হচ্ছে, তাহলে একজন বাংলাদেশি কিভাবে ভারতবর্ষের আধার কার্ড তৈরি করে বহাল তবিয়াতে এই ঠাকুরপুকুর অঞ্চলে থাকলো? ঠাকুরপুকুর থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। সুমন চন্দ্র শীল আপনার কে হয়? নাতি জামাই। আপনার নাতি জামাই? আচ্ছা, এখানে কতদিন আগে ছিল? সে এখানে আইছিল 5-6 মাস হয়েছে। আচ্ছা, এখন কোথায় থাকে সুমন? জানি না, হয়তো বাড়িতে যে বাড়ি ভাড়া থাকতে রেখে থেকে কোথায় চলে গেছে। বাংলাদেশে বলছিলেন, কি হয়েছে? ওই বাংলাদেশি আমার মেয়ের জামাই বাংলাদেশে যাইয়ে ওইখানেই ওই মেয়ের বিয়ে দেশে। আপনার নাত জামাই, নাতনি যে, সে বাংলাদেশে গেল কি করে? ওর মা নিয়ে গেছে। বাংলাদেশে নিয়ে গেছিল? হ্যাঁ, তার শাশুড়ি মারা গেছে, তখন ওই জামাই গেছে আগে, তারপর সেই আমরা ওই দালাল ধরিয়ে পাঠাই দিয়েছি মাইয়া। সুমন কোথায় থাকতো? ও বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশি। এখানে কবে এসেছিল? ওই বললাম স্বামী শরীর খারাপ হয় তখন ওই দেখতে এসেছিল। কতদিন? হঠাৎ ডাক্তার আমার সেই মাস্টার আমার মনে নেই, বললাম না, হ্যাঁ ওই জানুয়ারি মাসে মারা গেছে তখন এসেছিল দেখতে। আচ্ছা, কি কাজ করতে শুনুন? আমি সেটা বলতে পারবো না। আপনাদের শোনালাম তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য আপনারা শুনলেন। এবং যেমনটা জানা যাচ্ছে, শান্তাপালের খোঁজে বেরিয়ে কিন্তু একের পর এক হদিশ মিলে আসছে। যাদবপুরে ধৃত শান্তাপালের অনুপ্রবেশের তদন্তে নেমে আরও এক বাংলাদেশি দম্পতির হদিশ মিলেছে। এবং এই যে বাংলাদেশি দম্পতি, তাদের যারা প্রতিবেশী, তারা কি বলছেন শোনাই আপনাদের। লাস্ট কতদিন আগে দেখেছেন তবু? পাওনাদাররা কি অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন? তা বলতে পারবো না। ওরা কোথায় থাকতো শুনুন? কোথায় বাংলাদেশে বিয়ে, ওনারা তো বাংলাদেশের লোক, এখানেই এসেছে। কাদা ভর্তি রাস্তার কোমর সমান জল, বাদুড়িয়ার চাত্রাপুরে জল জমে দুরবস্থা। অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। চাষের জমি, বাড়ি ঘর, রাস্তা সবই জলের তলায়, জনজীবন স্তব্ধ। ইছামতি, যমুনা এবং পদ্মাখালে পলি পড়ে জল ধারণের ক্ষমতা কমে যাওয়ার ফলে এই সমস্যা বলে দাবি করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি। কবে জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে তারই উত্তর খুঁজছেন ভুক্তভোগীরা। দেখতেই পাচ্ছেন আপনারা, ভেলাতে করে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ রোগীকে এবং সেই ভেলাতেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। কেননা এই জায়গাটা পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে। তারা বারবার, একাধিকবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু সুরাহা হয়নি বলে অভিযোগ করছেন তারা। এবং অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার একমাত্র ভরসা এই ভেলাতে করেই তাদেরকে নিয়ে যেতে হচ্ছে ধীরে ধীরে। জ্বর, সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে
এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে। খুব কষ্ট পাচ্ছে, কোনো যাওয়ার আসার রাস্তা নেই, আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি, নিয়ে এসে এই মেন রোডে আসছি, এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে। বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিব গুরু মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক, কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে, আমরা নিঃসন্দেহে, আমি প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। রাস্তার বেহাল দশা, সেই রাস্তায় ভলিবল খেলে, নৌকো চালিয়ে, মাছ ধরে, ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদ সিপিএম এর। চাকদা বনগাঁ গুরুত্বপূর্ণ রাস্তায় জল যন্ত্রণায় নাজেহাল বাসিন্দারা, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় বলে অভিযোগ। নিকাশি ব্যবস্থার হাল বেহাল, অভিযোগ স্থানীয়দের। এদিন সকাল থেকে নানাভাবে প্রতিবাদ সিপিএম এর কর্মী সমর্থকদের। প্রয়োজনে আগামী দিনে রাস্তা অবরোধ করবো, চাকদা বন্ধ হবে, চাক্কা জাম হবে, বিডিও অফিস ঘেরাও হবে, বিডিওকে ঘেরাও করবো, বাধ্য করবো বিডিওকে আমাদের সাথে ঠিক একইভাবে প্যান গুটিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য। মাঠে ধান নেই, এখন রাস্তায় ধান লাগাতে হবে। মাঠে মাছ নেই, এখন রাস্তায় মাছ ধরতে হবে। এই পরিবেশ চাকদা শহরে। বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম, বাচ্চারা অসুস্থ হচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে, প্রশাসনের কোনো হোলদোল নেই, প্রশাসনের মতো চলছে। পরীক্ষার 3 মাস পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। 7 আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল 27 এপ্রিল, 5 জুন ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়। এরই মধ্যে সুপ্রিম কোর্টে ওঠে ওবিসি সংরক্ষণ মামলা। ফল প্রকাশ হলেও সংরক্ষণের বিষয়ে আপডেটের সুযোগ থাকছে পরীক্ষার্থীদের। 2 আগস্ট পর্যন্ত সংরক্ষণ বিষয়ে আপডেট করা যায়। আশা রাখি আমরা আগামী 7 আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারব। সকল পরীক্ষার্থীকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাই। এক ধাক্কায় অনেকটাই নেমে গেল কলেজে ভর্তির আবেদন। টিভি9 বাংলার হাতে বিস্ফোরক তথ্য। 1 বছরে আবেদনকারীর সংখ্যা কমেছে 1,68,000। গত বছর বাংলার কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন 5,27,578। এবছর আবেদনের সংখ্যা কমে 3,59,114। এদিকে গোটা রাজ্যে কলেজের আসন 9,40,000-এর বেশি, অর্থাৎ প্রায় 6 লক্ষ আসন ফাঁকা থেকে যাওয়ার একটা আশঙ্কা। যদিও উচ্চশিক্ষা দপ্তরের একাংশের বক্তব্য, উচ্চ মাধ্যমিক পাশ করেছে 4,30,000, তার অধিকাংশই আবেদন করেছে। বাইরের রাজ্য থেকে 4,000-এর বেশি আবেদন এসেছে। আরও একবার জানাই আপনাদেরকে, এবছরে উচ্চশিক্ষা দপ্তরের একাংশের বক্তব্য অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাশ করেছে প্রায় 4,30,000, তার অধিকাংশই আবেদন করেছে। বাইরের রাজ্য থেকে 4,000-এর বেশি আবেদন এসেছে বলে জানা যাচ্ছে।